মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে জেলে বিশৃঙ্খলা লেগে যেতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উত্তেজিত হয়ে বিভিন্ন জায়গায় বন্দীরা কিন্তু জেলের ভেতর পশ্চিমবঙ্গে দেওয়াল ফুটো করা শুরু করতে পারে আজ রাত্রি থেকেই। খুব বিপজ্জনক বিষয়। বিরোধীদের গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো ধরনের বক্তব্য রাখার, আর যে কোনো বিষয়ে হতাশা ব্যক্ত করার, এটা চলতেই থাকবে। এই বাজেট প্রকৃত মামাটি মানুষের বাজেট। এই বাজেট বৃদ্ধির বাজেট, নারী শক্তির বিকাশের বাজেট, গ্রামীণ মানুষকে স্বনির্ভর করার বাজেট। এই বাজেট কৃষকের বাজেট। এই বাজেট নতুন এন্টারপ্রিনারদের বাজেট। এই বাজেট ভবিষ্যতের কর্মসংস্থান তৈরি করার বাজেট। পরিকাঠামোয় যে পরিমাণ ব্যয় হয়েছে, বৃদ্ধি হয়েছে এবং আধুনিকতার যে ছোঁয়াই বাজেটে দেয়া হয়েছে, আমার মনে হয় এর থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আর বেশি ব্যালেন্স বাজেট করা সম্ভব নয়। তবে অর্থমন্ত্রী তো বলেইছেন যে জুলাই মাসে তিনি মানুষের চাহিদা পূরণ করবার জন্য চেষ্টা করবেন। আমাদের যা কিছু চিন্তা ভাবনা সেটা রিফ্লেকশন জুলাই মাসে দেখা যাবে। পরিবারতন্ত্র স্বৈরাচার ডেকে আনে, আর স্বৈরাচারী শাসক থাকলেই সেখানে দুর্নীতি আসবেই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই সরকারের জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীও দুর্নীতি করে রেহাই পাচ্ছেন না। এবং সর্বোপরি যে রাম মন্দির, সে তো 550 বছর পর ভারতের আত্মমর্যাদা নবরূপে প্রতিষ্ঠা পেয়েছে। সমস্ত পরাধীনতা শৃঙ্খল এবং সর্বোপরি বিদেশি আক্রমণকারীর ক্ষতচিহ্ন মুছে দিয়ে আত্মমর্যাদা স্বাভিমানী ভারতবর্ষ তার প্রতিষ্ঠা হয়েছে। তো সেটা তো উল্লেখ করতেই হবে। যারা মনে করছেন যে তারা বেঁচে যাবেন, তারা ক্ষণিকের জন্য হয়তো সফল হচ্ছেন, কিছুটা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে। কিন্তু এই পরিণতি সকলের জন্যই অপেক্ষা করছে। এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ, প্যারাডাইম শিফট হয়ে যাওয়া ভারতবর্ষ, আধুনিক প্রজন্মের চোখে আধুনিক পৃথিবীকে দেখার ভারতবর্ষ। এইখানে দুর্নীতির কোনো স্থান নেই। বাজেট ভাষণে দীর্ঘমেয়াদী প্রকল্পের বারবার উল্লেখ করে আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে নিশ্চয়তার বার্তা দিতে চাইল কি বিজেপি সরকার? মানে বিজেপিতে জয়ের ব্যাপারে নিশ্চিত। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। যারা এদিকে ওদিকে ঢোল করতাল নিয়ে নেমেছেন, তারা 2029-এর জন্য প্রস্তুতি নেই। 2024-এ কার্যত যেটা হবে সেই নির্বাচনটা স্থায়িত্বের নির্বাচন, স্থিতিশীল অর্থনীতির নির্বাচন, আধুনিক ভারতের নির্বাচন এবং সর্বোপরি পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীর নির্বাচন। নরেন্দ্রপুরের ঘটনায় এখনো পর্যন্ত একজন অভিযুক্ত কেউ পুলিশ ধরতে পারেনি। আজ পুলিশ গিয়ে স্কুলে হেডমাস্টারের ঘরটি শুধু সিল করে দিয়ে এসেছে, এখনো পর্যন্ত ধরা পড়েনি। দেখুন, পুলিশকে আলাদা করার যে প্রচেষ্টা চলছে এটা ঠিক নয়। পুলিশ প্রশাসন, নেতা নেত্রী, দল, মন্ত্রী, হেডমাস্টার মিলেমিশে সব এক হয়ে গেছে। ফলে তৃণমূলের যে কর্মসূচি, যে যেখানেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হবে সেখানেই আক্রমণ করতে হবে, সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসার হোক কিংবা প্রতিবাদী কোনো শিক্ষক হোক, স্কুলে ঢোকে প্রয়োজনে তাদের মারধর করতে হবে। তো সরকারের যেটা রূপরেখা, সরকারের যেটা কর্মসূচি, সেটাই তারা পালন করেছে। পুলিশ কেন আলাদা করে ধরতে যাবে তাদের? কাঁকুড়িয়া রোডের মার্কিন প্রবাসী ব্যক্তি গতকাল আক্রান্ত হওয়ার পর তার সাথে যোগাযোগ করেছে মার্কিন দূতাবাস। তাকে আইনি সহায়তা করার জন্য আইনজীবীদের একটি তালিকাও পাঠিয়েছে। এদেশের কোনো মার্কিন নাগরিক সমস্যায় পড়লে আইনি সাহায্য দিয়ে থাকে তারা। আজ পুলিশ এই ঘটনার একজনকে ভোলা প্রামাণিক নামে একজন গ্রেফতার করেছে। কি বলবেন পুরো এই ঘটনা? যেখানে সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে, নেতাজির বাড়িতে গিয়ে সুভাষদাকে একটু ডেকে দিন এই কথা বলা হয়, তো সেখানে মার্কিন নাগরিক হন, তিনি এসেছেন, তার এইটুকুনি দেশ সম্পর্কে খোঁজ রাখা উচিত ছিল বলে মনে হয়। যেখানে তৃণমূল সরকার চলছে, যে সরকারের একজন দালাল 20,000 কোটি টাকা মানুষের অন্ন গ্রাস করে সেটাকে বিদেশে পাঠিয়ে দিতে পারে। আর এই যে টাকা তোলা,
এটা তৃণমূলের অধিকারের মধ্যে পড়ে। মানুষ তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে, এই অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, যতদিন থাকবে এরকম চলবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে ইডি গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বিরোধীরা বলছেন দুর্নীতির নামে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে খতম করার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। লালু প্রসাদকে কোন সরকার গ্রেপ্তার করেছিল? তদন্তকারী অফিসার কে ছিলেন? উপেন বিশ্বাস জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তারি করেছিলেন। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে নিয়ে এসে মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তারপর জয়ললিতা, শিবু সোরেন, মধু কোড়া এবং সবশেষে দেখা যাচ্ছে এখন হেমন্ত সোরেন আস্তে আস্তে এগোচ্ছে, এগিয়ে আসছে। সেই আতঙ্ক থেকে, হতাশা থেকে সবাই ধরনের কথা বলছেন। দুর্নীতি করলে জেলে যেতে হবে। নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। জিএমএম কংগ্রেস সহ মোট 47 জন বিধায়ককে নিয়ে হায়দ্রাবাদ যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখন শাসক শিবিরের 14 জন বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠছে, ঘোড়া কেনা বেচার অঙ্কই কি রাজনৈতিক সমীকরণ পাল্টাতে চলেছে ঝাড়খণ্ডে? প্রশ্নটা ঘোড়া কেনা বেচার নয়। অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্নের প্রদেশ ঝাড়খণ্ড, ইমেন্সলি রিচ, মিনারেল রিচ প্রদেশ, আজকে তার কোথায় পৌঁছানোর কথা ছিল, কোথায় পৌঁছেছে? পরপর 3 জন মুখ্যমন্ত্রী জেলে যাত্রা করল, শিবু সোরেন, মধু কোড়া, হেমন্ত সোরেন। এই যদি রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, তো তাদের দল যে বিধায়করাই যদি এদিকে ওদিকে ছুটে পালিয়ে যায় স্থায়িত্বের খোঁজে, নিজের ভবিষ্যতের খোঁজে, বা নিজের এলাকার নির্বাচনী কেন্দ্রের মানুষকে সহায়তা করার বা তাদের পরিষেবা দেওয়ার প্রচেষ্টায়, অন্য দল কি করতে পারে? কোথায় ঘোড়া কেনা বেচা? যেটা হয়েছে জমি কেনা বেচা হয়েছে, তার জন্য জেলে যেতে হয়েছে। সবাইকে ভয় দেখিয়ে জেলে ভরছেন, আমাকে জেলে ভরলে জেল পুড়ে বেরিয়ে আসবো বললেন মমতা ব্যানার্জি। সবাইকে জেলে ভরছেন, আমাকে জেলে ভরলে জেল পুড়ে বেরিয়ে আসবো। আসলে উনি বুঝতে পারছেন তালিকাটা লম্বা হতে পারে। লালু প্রসাদ, জয়ললিতা, শিবু সোরেন, মধু কোড়া এবং সবশেষে হেমন্ত সোরেন, আবার একদম কাছাকাছি, পাশাপাশি, পশ্চিমবঙ্গের লাগোয়া। জেলে যাওয়ার কথা তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কেউ বলেনি। উনি কেন বলছেন? আতঙ্ক থেকে। তবে অন্য একটা দিক আছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে জেলে বিশৃঙ্খলা লেগে যেতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উত্তেজিত হয়ে বিভিন্ন জায়গায় বন্দীরা কিন্তু জেলের ভেতর পশ্চিমবঙ্গে দেওয়াল ফুটো করা শুরু করতে পারে আজ রাত্রি থেকেই। খুব বিপজ্জনক বিষয়। মমতা আরো বলছেন, চিৎকার করে বলছেন তৃণমূল গরু পাচার করেছে, বিএসএফ কি করছিল? কয়লা চুরি করেছে, সিআইএসএফ কি করছিল? তোমরা চুরি করে বেড়াবে আর আমাদের চোর বলবে? তোমরা চুরি করে বেড়াবে আর আমাদের চোর বলবে? বিএসএফ, সিআইএসএফ অফিসাররাও জেলে আছেন, একটু খোঁজ দিয়ে দেখুন, তারাও জেলে আছেন। পশ্চিমবঙ্গে পাচার বন্ধ করতে গেলে কোনো একটা বাহিনীর পক্ষে সেটা সম্ভব নয়। যদি শুধু পুলিশ চায় পারবে না, শুধু বিএসএফ চায় পারবে না। প্রয়োজন হচ্ছে এই দুর্নীতি বন্ধ করতে গেলে বিএসএফ, পুলিশ, স্থানীয় মানুষের সচেতনতা এবং সর্বোপরি রাজনৈতিক ঐক্যমত্য। তাছাড়া এটা বন্ধ করা যায় না। মুখ্যমন্ত্রী এটা জানেন, এটা বোঝেন। মুখ্যমন্ত্রী আক্রমণ করবার জন্য আক্রমণ করছেন। আরো বলছেন, সিপিএম কংগ্রেস থেকে 2-1 জন এসেছিল যারা চোর, তাদের তাড়িয়ে দিয়েছি। একটা সিস্টেম 2-1 জন খারাপ থাকতে পারে, কিন্তু তৃণমূলকে চোর বলবেন না। অর্থাৎ সব দায় বিজেপি, সিপিএম এর কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। 2016 সালের বক্তৃতা, 2016 বিধানসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন, নারদা কাণ্ডকে কেন্দ্র করে আগে যদি জানতাম এদের কাউকে টিকিট দিতেন না। টিকিট তো অনেক দূরের কথা, বিধায়ক তো আরো দূরের কথা। তিনি তো সরাসরি তাদের মন্ত্রী বানিয়ে দিয়েছেন, তারাই তো দল চালাচ্ছে। তিনি আরো বলছেন, যারা বসন্তের কোকিল তাদের ভোট দেবেন, নাকি যারা সারা বছর পাশে থাকে তাদের ভোট দেবেন? এই প্রশ্ন তুলে মমতা আরো বলেছেন, তারা এবার এখানে একাই লড়বেন, ভোটের পর আঞ্চলিক দলগুলোকে নিয়ে সরকার করবে। তৃণমূল কংগ্রেস একাই লড়বে, একাই বিসর্জন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের। আর কোকিল কি কাক সেটা তো মানুষ ঠিক করবে। মানুষ যদি মনে করেন তারা কোকিলের কোন থেকে লাগবে সেটাই চলবে। মানুষ যদি কাউকে কাক মনে করে, মানুষ কিভাবে তাকে দেখবে সেটা ঠিক করবে। তৃণমূলের পাশে থাকা মানেই লুট, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, মানুষের অন্নকে কেড়ে নেওয়া, মানুষের মেধাকে প্রতারিত করা, চাকরি বিক্রি করে দেওয়া। এগুলো হচ্ছে তৃণমূলের পাশে থাকার কর্মসূচি। অনেকেই ভোটের সময় মতুয়াদের কথা বলে। 15 বছর ধরে বড় মার চিকিৎসা আমি করিয়েছি।
মতুয়া বিকাশ পর্ষদ 10 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে কত বছর ধরে যাচ্ছেন এটা ঠাকুর বাড়ির লোকজন জানে, স্থানীয় মানুষ জানে, তার পক্ষে এবং বিপক্ষে ঠাকুর বাড়ির যারা আছেন তারা জানে। তবে একজন বৃদ্ধা মহিলার উনি চিকিৎসা করে বারবার উনি বক্তৃতায় বলছেন আর হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করিয়ে দিচ্ছেন, এতে আমার মনে হয় তিনি শুধু তাদের নয়, শুধু তাদের পরিবারকে নয়, গোটা মতুয়া সমাজকে অপমানিত করছেন। আরো বলছেন যে আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য। কি বলছেন মুখ্যমন্ত্রী? এখানে সিপিএম কংগ্রেসের জোট চান, ওনার সঙ্গে সিপিএম কংগ্রেসের জোট আছে, তবে সেটা এখানে নয়, সেটা পর্দার আড়ালে, গাছের আড়ালে, ঘরের কোণে। মুখ্যমন্ত্রী বিরোধী ভোট ভাগ করার জন্য যেটা করতে হয়, যতটা অক্সিজেন যোগানোর প্রয়োজন আছে কংগ্রেস এবং সিপিআইএমকে, সেটাই করছে। জয়রাম রমেশ আজ বলছেন প্রতিটা বিরোধী শাসিত রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি, সরকারগুলিকে অস্থির করতে চায়, উৎখাত করতে চায়। একইভাবে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার তার সংস্থাগুলিকে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ বলেছেন মমতা। আরে জয়রাম রমেশকে বলুন না এখানে গান্ধী মূর্তির পাদদেশে কিংবা সিধু কানু ডহরে যে শুয়ে থাকতে, অবস্থান করতে, ইডি সিবিআই তদন্ত বন্ধ করবার জন্য। ওনাকে বলুন ওই যে ছাত্ররা আন্দোলন করছে, যাদের চাকরিগুলো চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে, তাদের মঞ্চে গিয়ে পাশে বসতে, তাদের সহায়তা করতে। পশ্চিমবঙ্গের তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক লুটেকে আইনগত স্বীকৃতি দেওয়ার জন্য কংগ্রেস লড়াই করছে। এখানে এই সমস্ত এক পরিবারকে বাঁচাতে এবং দুর্নীতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এদের এই প্রচেষ্টা। মমতা একই কথা বলছেন যে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার তার সংস্থাগুলিকে লেলিয়ে দিয়েছে, তিনিও তার অভিযোগ, সেই একই অভিযোগ করছেন। তো মানুষের টাকা চুরি করলে লেলিয়ে দেবে না? উনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে না বলে কোর্টে গিয়ে বলছেন না কেন? কোর্টের নির্দেশে তো তদন্ত হচ্ছে। এই যে লুট হয়েছে, 20,000 কোটি টাকা বিদেশে চলে গেছে, তার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অপার সম্পত্তির দৃশ্যমানতা, ওটা কি নরেন্দ্র মোদী এসে খাটের তলায় টাকা মুছে দিয়েছিল নাকি? এর সাথে একটা লিঙ্ক আছে, বিরোধীদের অভিযোগ ঝাড়খণ্ডে এজেন্সি লাগিয়ে সরকার দখলের খেলা শুরু হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধী শাসিত রাজ্য সরকারগুলিকে উৎখাত করার, দখল করার জন্য খেলা শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় সংস্থাগুলিকে এখন বিরোধীদের নিঃশেষ করার যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা টোটাল বিরোধী। আরে বিরোধীরা তো ঐক্যবদ্ধ হোক, হয়ে একটা মিছিল করুক। মোহাম্মদ সেলিম, মমতা ব্যানার্জি আর অধীর চৌধুরী এই কথাটা বলে কলকাতার রাস্তা দিয়ে হাঁটুন, অবস্থান করুন গান্ধী মূর্তির পাদদেশে, একসঙ্গে একটা যৌথ কর্মসূচি নিন, তাহলে তো বোঝা যাবে কেন্দ্রীয় সরকার এদের বিরুদ্ধে আক্রমণ করছে। উনি কি চাইছেন? উনি কোনো ভালো করেই জানেন পরিণতিটা কোন দিকে যাচ্ছে, কি হবে। আর বিজেপি দল ভাঙানোর রাজনীতি করে না, তৃণমূল এখনো অটুট আছে, বিজেপি দল ভাঙাচ্ছে না বলে। নদিয়ায় পুলিশকে গাছের সাথে বেঁধে হেনস্থা করলো সাধারণ মানুষ। ঘটনাটা এমন সময় ঘটলো স্বয়ং মুখ্যমন্ত্রী ওই জেলায় রয়েছে। মানুষ আস্তে আস্তে ভয় মুক্ত হয়ে যাচ্ছে, মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে, মানুষ প্রতিবাদ করা শুরু করেছে। তৃণমূলের রক্তচক্ষু আর মানুষকে দমিয়ে রাখতে পারছে না। শেখ শাহজাহানের এলাকাতেও অটো টোটো চালকরা বিক্ষোভ দেখাচ্ছে। এটা তো সবে শুরু হয়েছে। যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, তৃণমূলের লোকেরাই তৃণমূলকে কাছে বেঁধে রাখবে। সমস্ত 100 জন তৃণমূলী চোর, এরকম কথা ঠিক নয়, আর এটা আমরা বলছিও না। তৃণমূলের হাতেই তৃণমূলের শেষ, এটা খালি সময়ের অপেক্ষা।